সুন্দরগড় রাজ্যের বাতাস এখন ভারী হয়ে উঠেছে। একদিকে রাজার উন্মাদনা, অন্যদিকে প্রজাদের হাহাকার। মন্ত্রীমশাই যখন গ্রামে গ্রামে ঘোষণা দিচ্ছিলেন, তখন ক্ষুধার্ত মনোজ সেখানে এসে উপস্থিত হয়েছিল। সে জানত না এই রাজ্যে কী ভয়াবহ পরিবর্তন ঘটে গেছে। ভাই, দয়া করে আমায় একটা কাজ দিন। আমি বড় দূর থেকে এসেছি। 3 দিন ধরে আমার পেটে এক দানাও খাবার পড়েনি। আমাকে একটু কাজ দিলে আমি কৃতজ্ঞ থাকব। আরে সরাও তো তোমার কাজের কথা। আমরা নিজেরাই কাজ খুঁজে পাচ্ছি না। মহারাজ আমাদের সব সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন। এখন প্রাণ বাঁচানোই দায়। কি বলছেন ভাই? মহারাজ দানাপানি বন্ধ করে দিয়েছেন কেন? কি এমন হয়েছে এই রাজ্যে? আরে তুমি কি ভিন দেশ থেকে আসছো নাকি? শোনো, রাজকুমারী বেদিকা এক অঘরীর অভিশাপে সোনার মূর্তি হয়ে গেছেন। সেই অভিশাপ থেকে যতক্ষণ না তিনি মুক্তি পাচ্ছেন, মহারাজও আমাদের শান্তি দেবেন না। ধাঁধা মেলাতে গিয়ে কত লোক মরল, এখন কেউ আর সাহস পাচ্ছে না। চল দীপু, আর সময় নষ্ট করে লাভ নেই। এমনিতেই পেটে খিদের জ্বালা, তার ওপর কাজ না করলে মরব। চল খেতে যাই। গ্রামবাসী দুজন মনোজকে অবাক করে দিয়ে সেখান থেকে চলে গেল। রাজকুমারী বেদিকা সোনার মূর্তি হয়ে গেছেন, এই কথাটি শোনার পর মনোজের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার মনে পড়ে গেল সেই নিষ্ঠুর হাসি আর অপমানের কথা। কিন্তু এখন সে ক্ষুধার জ্বালায় এতই কাতর যে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছিল না। সে টলতে টলতে রাস্তার ধারে এগিয়ে চলল। তখনই তার সামনে এসে থামল রাজকীয় পালকি। সামনেই দাঁড়িয়েছিলেন মন্ত্রীমশাই। এ কি অবস্থা রাজ্যের? কেউ কি এগিয়ে আসবে না? আমার তো মনে হয় মহারাজের ক্রোধে এই রাজ্যটাই ছারখার হয়ে যাবে। রাস্তার ধারে ক্ষুধার্ত মনোজকে দেখে মন্ত্রীমশাই চিনে ফেললেন। কয়েক বছর আগে এই মনোজই ছিল প্রাসাদের সেই সৈনিক যাকে রাজা অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। আরে মনোজ, তুমি এখানে কি করছো? তাও আবার এই জরাজীর্ণ অবস্থায়। তুমি তো নিজের রাজ্যে ফিরে গিয়েছিলে, তবে আবার এখানে কেন? মন্ত্রীমশাই, অনেক বড় দুর্ভাগ্যের কাহিনী। নিজের রাজ্যেও আমি শান্তিতে থাকতে পারিনি। দারিদ্র্য আর অপমান আমাদের পিছু ছাড়ছে না। মনোজ তার বোনের বিয়ে ভেঙে যাওয়া আর বর্তমান ক্ষুধার যন্ত্রণার কথা মন্ত্রীকে খুলে বলল। সব শুনে মন্ত্রীমশাই ব্যথিত হলেন। ওহ, তোমার সাথে তো খুব খারাপ হয়েছে মনোজ। যাই হোক, তুমি চিন্তা করো না। আমি তোমাকে এক্ষুনি কিছু খাবার দিচ্ছি। তুমি আগে একটু সুস্থ হও। দাঁড়াও। ধন্যবাদ মন্ত্রীমশাই, কিন্তু 1 মিনিট। আমি পথে আসার সময় গ্রামবাসীর মুখে শুনলাম রাজকুমারী বেদিকার উপর কোনো ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে। রাজকুমারী কি ঠিক আছেন? তার কি হয়েছে? দয়া করে আমায় খুলে বলুন। মন্ত্রীমশাই দীর্ঘশ্বাস ফেলে অঘরী ত্রিকালের অভিশাপ এবং রাজকুমারীর সোনার মূর্তি হয়ে যাওয়ার পুরো ঘটনাটি মনোজকে শোনালেন। সব শুনে মনোজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কি বলছেন মন্ত্রীমশাই? রাজকুমারীর সাথে এত বড় অবিচার হলো? যদিও তিনি আমায় অপমান করেছিলেন, কিন্তু তার এমন পরিণতি আমি কখনো কল্পনা করিনি। আপনি চিন্তা করবেন না, আমি দিব্যলোকে যাব এবং সেই 3টে ধাঁধার সমাধান করে রাজকুমারীকে মুক্ত করব। আমাকে এখনই মহারাজের কাছে নিয়ে চলুন। এখন রাজকুমারীর এই পরিণতির কথা শুনে আমার মনে হচ্ছে হয়তো আমি চেষ্টা করে দেখতে পারি। তুমি জানো এর পরিণাম কি? উত্তর ভুল হলে মৃত্যু সুনিশ্চিত। তুমি কি প্রাণের মায়া ত্যাগ করে এই পরীক্ষায় বসতে চাও? মন্ত্রীমশাই, খিদের জ্বালায় তো এমনিতে মরেই যাব, আর আমার হারানোর মতো কিছু নেই। যদি রাজকুমারীকে বাঁচাতে পারি, তবে হয়তো আমার বোনের জীবনের অন্ধকারটাও ঘুচবে। আমি প্রস্তুত। আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন। মন্ত্রীমশাইয়ের চোখে আশার আলো দেখা দিল। তিনি ভাবলেন, এই যুবকের চোখে এক অদ্ভুত তেজ আছে। তিনি তৎক্ষণাৎ মনোজকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। মন্ত্রীর সাথে মনোজ যখন রাজপ্রাসাদে পৌঁছল, রাজা বীর মনোজকে দেখা মাত্রই ক্রোধে ফেটে পড়লেন। মন্ত্রীমশাই, আপনি এই মনোজকে আবার প্রাসাদে নিয়ে আসার সাহস কি করে পেলেন? আপনি জানেন না একে দেখলে আমার পিত্তি জ্বলে যায়? আমার মনে হচ্ছে এখনই ওর গর্দান নিয়ে নিই। মহারাজ, ক্ষমা করবেন। মন্ত্রীমশাই আমায় আনেননি, আমি তার সাথে এসেছি। দয়া করে একবার আমার কথা শুনুন। রাজকুমারীকে অভিশাপ মুক্ত করার জন্য
আমি দিব্যলোকে যেতে চাই। আমি কথা দিচ্ছি, আমি তাকে ফিরিয়ে আনব। বড় বড় বুদ্ধিমান বীরেরা যেখানে প্রাণ দিল, সেখানে তোমার মতো 2 পয়সার গরিব মানুষ সেই ধাঁধা সমাধান করবে? আমি বুঝেছি, তুমি রাজা হবার লোভে এসব করছো। আমাদের সময় নষ্ট না করে এখনই এখান থেকে বিদেয় হও। না মহারাজ, না, আমি কোনো লোভ বা সিংহাসনের নেশায় এটা করছি না। আমি সত্যি মন থেকে রাজকুমারী বেদিকার সাহায্য করতে চাই। তাকে উদ্ধার করাই এখন আমার একমাত্র লক্ষ্য। ঠিক আছে, যখন এত বড় বড় কথা বলছই, তবে তাই হোক। তুমি দিব্যলোকে গিয়ে প্রমাণ করো যে তুমি সত্যিই আমার কন্যাকে মুক্ত করতে পারো। মনে রেখো, ব্যর্থ হলে মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। যাও। রাজার অনুমতি নিয়ে মনোজ সেই মুহূর্তেই দিব্যলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। মনে মনে সে শুধু ভগবানের নাম জপতে লাগল। অনেক পথ পেরিয়ে সে অবশেষে দিব্যলোকের সীমানায় পৌঁছল, যেখানে সেই রহস্যময় বৃদ্ধ কাকা তার জন্য অপেক্ষা করছিলেন। দিব্যলোকে পৌঁছনোর পর মনোজ সেই রহস্যময় বৃদ্ধের মুখোমুখি হল। বৃদ্ধ কাকা জানতেন যে এই যুবকটি আগের লোকেদের চেয়ে আলাদা, তাই তিনি একটু সময় নষ্ট না করে প্রথম চ্যালেঞ্জটি ছুড়ে দিলেন। আচ্ছা, তাহলে এবার তুমি এসেছো ধাঁধা মেলাতে। বেশ, তবে শোনো প্রথম ধাঁধা। এই যে সামনে দেখছো মরণ সরোবর, এর জলে যে প্রথম পা রাখবে সে আর জ্যান্ত ফিরবে না। কিন্তু রাজকুমারীকে বাঁচাতে হলে তোমাকে এটি পার হতেই হবে। এখন বলো, না মরে কিভাবে এটি পার হবে? আপনি বলেছেন যে এই পুকুরে প্রথম নামবে সে মরবে, কিন্তু আপনি তো এটা বলেননি যে পুকুর পার হতে হলে জলেই নামতে হবে। মনোজ চারিদিকে তাকিয়ে দেখল। সে তার সাথে থাকা কুঠারটি দড়ির এক মাথায় শক্ত করে বাঁধল। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই কুঠারটিকে পুকুরের ওপারে একটি শক্ত গাছের ডালে ছুঁড়ে মারল। কুঠারটি আটকে যাওয়ার পর সে দড়ি ধরে ঝুলে ঝুলে পুকুরটি শূন্য দিয়ে পার হয়ে গেল। দেখুন কাকা, আমি আপনার শর্ত মেনেই পুকুর পার হয়েছি। আমি এতে এক ফোঁটাও নামিনি, তাই মরার প্রশ্নই আসে না। বুদ্ধির জোরে আমি দড়ির সাহায্যে ওপারে পৌঁছে গেছি। খুব ভালো, চমৎকার মনোজ। তুমি তোমার বুদ্ধির খুব সূক্ষ্ম ব্যবহার করেছ। তুমি প্রথম ধাঁধায় উত্তীর্ণ হয়েছ। তবে শোনো দ্বিতীয় ধাঁধা। সামনের ওই কুয়োটি হলো জাদুকরি বিষের কুয়ো। এই কুয়ো থেকে মাত্র একবারই জল তোলা সম্ভব, অর্থাৎ প্রথমবার জল বেরোবে, কিন্তু দ্বিতীয়বার হাত দিলেই তা হবে মারণ বিষ। এখন বলো, কুয়োয় হাত না লাগিয়ে বা বালতি না নামিয়ে তুমি কিভাবে জল পান করবে? মনে রেখো, দ্বিতীয়বার চেষ্টা করলেই মৃত্যু। সরাসরি জল তোলা মানেই বিপদ। আমাকে এমন কিছু করতে হবে যাতে হাতও না লাগে আর দ্বিতীয়বার চেষ্টার ঝুঁকিও না থাকে। মনোজ আবার তার সেই দড়িটি বের করল। এবার দড়ির এক মাথায় একটি বড় কাপড় জড়িয়ে কুঠার দিয়ে গেঁথে দিল। তারপর সেই কাপড় জড়ানো দড়িটি কুয়োর ভেতর সাবধানে নামিয়ে দিল। শুকনো কাপড়টি ভেতরে যাওয়া মাত্রই জল শুষে নিতে শুরু করল। কিছুক্ষণ পর মনোজ দড়িটি টেনে ওপরে তুলল এবং কুঠার থেকে কাপড়টি খুলে সেটি নিংড়ে নিজের হাতের তালুতে জলের ফোঁটাগুলো জমা করতে লাগল। দেখুন কাকা, আমি কুয়োর জলকে সরাসরি স্পর্শ করিনি, কোনো বালতিও ব্যবহার করিনি। আপনার জাদুকরি দড়ি আর কাপড়ের মাধ্যমে আমি এক চেষ্টাতেই জল পান করলাম। এখন আমি দ্বিতীয়বার চেষ্টার ঝুঁকি ছাড়াই তৃষ্ণা মেটালাম। সাবাস মনোজ, তুমি সত্যিই অভাবনীয় কাজ করেছ। তোমার ধৈর্য আর বিচার বুদ্ধি দেখে আমি মুগ্ধ। তবে মনে রেখো, শেষ ধাঁধাটি হবে সবচেয়ে কঠিন। আমি তৈরি কাকা, আপনি শেষ ধাঁধাটি বলুন। রাজকুমারীকে এই মূর্তির রূপ থেকে মুক্ত করতে আমি যে কোনো পরীক্ষায় বসতে রাজি। মনোজের বুদ্ধিমত্তার কাছে একে একে দুটি ধাঁধা হার মেনেছে। এবার বৃদ্ধ কাকা তার সবচেয়ে ভয়ঙ্কর এবং শেষ ধাঁধাটি মনোজের সামনে তুলে ধরলেন। সাবাস মনোজ, তুমি সত্যিই অসাধ্য সাধন করেছ। এবার আমার তৃতীয় এবং শেষ ধাঁধাটি শোনো। এটি হলো অন্ধকার মৃত্যুর গুহা। এই গুহার ভেতর থেকে ভেসে আসা রহস্যময় আওয়াজের পিছু পিছু যে গিয়েছে, সে আর কখনো ফিরে আসেনি। এখন বলো, না মরে তুমি কিভাবে এই গুহা পার হবে? মনোজ, আমাকে বাঁচাও, আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দাও মনোজ।
আমার সাহায্যের জন্য এগিয়ে এসো, আমার পিছু পিছু এসো। রাজকুমারীর করুণ কণ্ঠস্বর শুনে মনোজের মন কেঁপে উঠল, কিন্তু সে জানত এটি একটি মায়াবী ফাঁদ। সে থমকে দাঁড়ালো এবং কিছুক্ষণ চিন্তা করার পর ধীর স্থিরভাবে উত্তর দিল, না কাকা, আমি এই কণ্ঠস্বরের মায়াজালে পা দেব না, কারণ এই আওয়াজ হলো অঘরীর একটি অভিশপ্ত ফাঁদ। আমি আওয়াজের পিছু পিছু নয়, বরং নিজের জ্বালানো আলোর পথ ধরে এগোবো। মনোজ তার কাছে থাকা একটি মাটির প্রদীপ জ্বালিয়ে নিল। সেই প্রদীপের শিখা অন্ধকার গুহার বুকে এক টুকরো আলো ছড়িয়ে দিল। মনোজ সেই আলোর ওপর বিশ্বাস রেখে নিজের ছায়া অনুসরণ করে ধীরে ধীরে গুহাটি পার হয়ে গেল। গুহার ওপারে পৌঁছানোর পর সে কাকার দিকে তাকিয়ে বলল, কাকা, আপনি বলেছিলেন আওয়াজের পিছু গেলে মৃত্যু হবে, তাই আমি প্রদীপের আলোয় নিজের ছায়াকে সাথী করে পথ চলেছি। বুদ্ধির আলোই আমাকে এই অন্ধকার থেকে বের করে এনেছে। মনোজের তৃতীয় ধাঁধা সমাধানের সাথে সাথেই এক অলৌকিক কাণ্ড ঘটল। চোখের পলকে সেই বৃদ্ধ কাকা এক জ্যোতির্ময় তপস্বীর রূপ ধারণ করলেন এবং রাজকুমারী বেদিকার সেই সোনার মূর্তিটি ধীরে ধীরে জীবন্ত রক্তমাংসের মানুষে পরিণত হল। ধন্য তুমি মনোজ, তুমি শুধু রাজকুমারীকেই মুক্তি দাওনি, বরং এই 3টি ধাঁধার সমাধানের মাধ্যমে আমাকেও এক ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্ত করলে। আমি কিছু বুঝতে পারছি না কাকা, আপনি কে আর আমি আপনাকে কিভাবে মুক্ত করলাম? বৎস, আমি একজন তপস্বী। বহু বছর আগে অঘরী ত্রিকাল নিজের শয়তানি শক্তি বাড়ানোর জন্য তার নিজের স্ত্রীর বলি দিতে চেয়েছিল। আমি তাকে বাধা দিয়েছিলাম এবং তার স্ত্রীর প্রাণ রক্ষা করে একটি পাথরের ভেতর বন্দি করেছিলাম, কিন্তু ত্রিকাল তা জেনে যায়। সে ক্রোধে উন্মত্ত হয়ে আমাকে বন্দি করে। সে আপনাকে কিভাবে বন্দি করেছিল? সে প্রথমে সেই প্রাণ রক্ষাকারী পাথরটি মৃত্যুর পুকুরে নিক্ষেপ করে, তারপর আমার সমস্ত দিব্য শক্তি বিষের কুয়োতে বন্দি করে। সবশেষে আমাকে এই অন্ধকার মৃত্যুর গুহায় চিরকালের জন্য কারারুদ্ধ করে রাখে। তুমি তোমার বুদ্ধি দিয়ে সেই 3টি বাধা অতিক্রম করেছ বলেই আজ আমরা সবাই স্বাধীন হতে পারলাম। কিন্তু কাকা, আপনি যদি সেই গুহার ভেতরেই বন্দি ছিলেন, তবে বাইরে এসে আমার সাথে ধাঁধার খেলা খেলছিলেন কিভাবে? তপস্বী হরি মনোজের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসলেন। তিনি ব্যাখ্যা করলেন কিভাবে তিনি বন্দী হয়েও মনোজের সামনে আসতে পেরেছিলেন। হ্যাঁ বৎস, অঘরী ত্রিকাল আমার শরীর ও শক্তিকে আলাদাভাবে বন্দি করেছিল ঠিকই, কিন্তু আমার আজীবনের কঠোর তপস্যার কারণে আমার আত্মা এই দিব্য লোকে বিচরণ করছিল। এবার সময় এসেছে আসল কাজ করার। ত্রিকাল আসার আগেই আমাকে সেই পাথরটি উদ্ধার করতে হবে। তপস্বী হরি তার অলৌকিক শক্তির সাহায্যে মরণ সরোবরের গভীর থেকে সেই পাথরটি বের করে আনলেন। ঠিক সেই মুহূর্তেই আকাশ কালো করে অট্টহাসি দিয়ে সেখানে আবির্ভূত হল অঘরী ত্রিকাল। আচ্ছা, তাহলে তোমরা আমার অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেলে, আর এই সাধারণ ছোকরা তোমাদের সাহায্য করেছে। ঠিক আছে, এবার আমি তোমাদের এমন অভিশাপ দিব যে আগামী 7 জন্ম পর্যন্ত কেউ তোমাদের মুক্ত করতে পারবে না। ওরে পাপিষ্ঠ অঘরী, তোর জাদুর আস্ফালন এবার বন্ধ কর। এখন তোর জীবন আমার হাতের মুঠোয়। তুই আর আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। না 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 তপস্বী, তুমি এমনটা করতে পারো না। আমি মানছি আমি ভুল করেছি, আমাকে একবার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন কারো ক্ষতি করব না। তুমি শুধু ওই পাথরটা আমাকে দিয়ে দাও, ওটা ফিরিয়ে দাও আমায়। তুমি কি আমায় এতটাই বোকা ভেবেছ? তোমার এই মিথ্যে আশ্বাসে ভুলে পাথরটা আমি কখনো তোমায় দেব না। তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। অঘরী ত্রিকাল যখন শেষবারের মতো জাদু দিয়ে আক্রমণ করতে উদ্যত হল, তপস্বী হরি তৎক্ষণাৎ নিজের তেজে সেই পাথরটি চূর্ণ বিচূর্ণ করে দিলেন। পাথরটি ভাঙার সাথে সাথেই অঘরী ত্রিকাল যন্ত্রণায় চিৎকার করতে করতে আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে গেল। এরপর মনোজ রাজকুমারী বেদিকাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলো। আমার মা, আমার রাজকুমারী বেদিকা ফিরে এসেছে। তুমি ঠিক আছো তো মা? তোমাকে ছাড়া আমাদের জীবনটা মরুভূমি হয়ে গিয়েছিল। আমরা শুধু তোমার জন্য চাতক পাখির মতো পথ চেয়ে বসেছিলাম। কিছু বলো মা। হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু আজ আমি যদি বেঁচে থাকি তবে সেটা শুধুমাত্র মনোজের জন্য।
মনে আছে বাবা, আমরা দুজনে মিলে মনোজের দারিদ্র্য আরও সম্মান নিয়ে কতটা বিদ্রূপ করেছিলাম, কিন্তু ও আজ প্রমাণ করে দিল মানুষ যদি মনের দিক থেকে ধনী হয় তবে সে বাইরে কতটা গরিব তাতে কিচ্ছু যায় আসে না। মনোজ, আমায় ক্ষমা করে দাও। সেদিন তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি মস্ত বড় ভুল করেছিলাম। মনোজ, আমাদের অহংকার তোমাকে আর তোমার মর্যাদা অনেক আঘাত করেছে। আমরা সত্যিই লজ্জিত। আমাদের ক্ষমা করে দাও পুত্র। ছি ছি মহারাজ, এসব কি বলছেন? আপনারা এই রাজ্যের রাজা, আপনাদের অহংকার সাজে। রাজা কখনো প্রজাদের কাছে ক্ষমা চান না। আমার লক্ষ্য পূরণ হয়েছে, এখন আমি বিদায় নেব। ভালো থাকবেন আপনারা। মনোজ যখন চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, তখনই রাজকুমারী বেদিকা তাকে থামিয়ে দিলেন। মনোজ, তুমি কি আমায় ক্ষমা করে আজীবনের জন্য আমার সঙ্গী হবে? তুমি কি আমায় বিবাহ করবে? হ্যাঁ মনোজ, আমি এখনই তোমাদের বিবাহের ঘোষণা দিচ্ছি। আর আমার কথা মতো যে রাজকুমারীকে উদ্ধার করবে সেই হবে এই রাজ্যের নতুন রাজা। আজ থেকে তুমিই সুন্দরগড় রাজ্যের অধিপতি। কয়েকদিন পরই মহাসমারোহে মনোজ আর রাজকুমারী বেদিকার বিবাহ সম্পন্ন হল। রাজা হওয়ার পর মনোজের দারিদ্র্য চিরতরে ঘুচে গেল। সে তার কথা রাখল। বোন রেখাকে অনেক ধন সম্পদ দিয়ে এক সম্ভ্রান্ত পরিবারে ধুমধাম করে বিয়ে দিল। মনোজের সততা আর বুদ্ধির জোরে সুন্দরগড় রাজ্য আবার সুখে শান্তিতে ভরে উঠল। এই রূপকথা আমাদের শেখায় যে অহংকার মানুষের পতন ঘটায়, আর ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো কঠিন বাধা জয় করা সম্ভব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সুন্দর একটি কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই মজার মজার গল্প পেতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।